বেশ কিছুক্ষণ পর আলোচনা শেষে বেরিয়ে এলো। সবই লক্ষ্য করছিল আজরা, কে কি করলো তা নিয়ে তার মধ্যে কোনো আগ্রহ নেই। কারোর সাথে তেমন কথা বলে না, নিজের মতো থাকে। সময় মতো খাবার দেওয়া হলে খায়, না দেওয়া হলে খায় না। সারাক্ষণ শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে উঠে, রাতে খারাপ স্বপ্নে চিৎকার করে। এমন সময় তার মাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু না, সে নিজেই ভীষণ অসুস্থ। এমন অসুস্থ সে তখন হয়েছিল যখন আজরার যমজ বোন মারা যায়। আজরা মায়ের এমন অবস্থা দেখেও তো দিনরাত কান্না করে। নাবিল আর তাহমিদ সাহেব মিলে খুব কষ্টে তাদের সামলাচ্ছেন। নাবিল সারাক্ষণ বোনকে সঙ্গ দিচ্ছে, এটা ওটা করার চেষ্টা করছে। সানা, ইয়াকুব সবাই যার যার মতো সাহায্য করেছে, কিন্তু আজরার মা নিজেকে শান্ত রাখতে পারছে না। সেদিনের পর কৌশিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের ফিমারে ফাটল ধরা পড়েছে, আর বাম হাতের ফিউমেরাস ভেঙে দুটো টুকরো হয়েছে। সে হাসপাতালে শয্যাশায়ী হয়ে নিদারুণ যন্ত্রণা ভোগ করছে। তার নামে পুলিশ কেস করা বাকি। ইসমামের হাতে উপযুক্ত প্রমাণ আছে, শুধু সময়ের অপেক্ষা, কারণ আজরার বাবা কেস করার সম্মতি দিচ্ছে না। আজরাকে ডাকা হলো। আজরা বাহিরে গেল, ধীর পায়ে হেঁটে সোফায় গিয়ে বসলো। সেখানে আলোচনায় ইসমাম উপস্থিত ছিল না। আজরার বাবা তার পাশে গিয়ে বসলো, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতির ভার আজ করতে পেরে আজরা ভ্রু কুঁচকে বলল, কি সিদ্ধান্ত? আমরা চাই তুমি ইসমামকে বিয়ে করো। আজরা বিস্ফোরিত নয়নে তার বাবার দিকে তাকালো। আগের আজরা হলে এতক্ষণে হই হুল্লোড় করে ফেলতো, রেগে বোমা হতো, কিন্তু এখনকার আজরা ভিন্ন। সে শান্ত স্বরে বাবাকে বলল, এমন কথা কেন বলছো? তোমার মা তোমার বিয়ে নিয়ে অনেক উদ্বিগ্ন। তুমি কি চাও না সে সুস্থ হোক? তোমার একটা গতি দেখতে চাই। ইসমামের থেকে ভালো পাত্র আমরা পাবো না, পেলেও আমরা চাই না। ইসমাম তোমাকে অনেক যত্নে রাখবে, তাই আমরা চাইছি তুমি ইসমামকে বিয়ে করো। ইসমাম সেখানে উপস্থিত ছিল না, তাই আজরা তার অবস্থা অবকলন করতে ব্যর্থ হলো। এটা হতে পারে না। এটা হতে পারে না? কেন হতে পারে না? আমি কোনো দিন বিয়ে করব না। আর আমি বিয়ে করে ইসমাম ভাইকে ঠকাতে চাই না। এই সমাজের কেউ আমাকে বিশ্বাস করে না। সবাই মনে করে আমার চরিত্রের দাগ লেগেছে, তাই আমি সে দাগের কলঙ্ক ইসমাম ভাইয়ের গায়ে লাগাতে চাই না। এর জন্য বিয়ে করতে চাই না। আমি কোনো দিন বিয়ে করব না। আরেকজনের উপর নিজের কলঙ্কের বোঝা চাপিয়ে জীবন চলা যায় না। সমাজ কি বলল, কে কি বলল, তাতে কিছুই যায় আসে না। আমরা তাকে বিশ্বাস করি, আর আমরা জানি তেমন কিছুই হয়নি। আল্লাহ না করুক, যদি এমন কিছু হতো, তাতে আমাদের কিছু যায় আসে না। এটা মুখে বলা অনেক সহজ হবে, কিন্তু যখন 10 জন তোমাদের ওপর আঙুল তুলবে, তখন আমার অবস্থান শুধু একজন করুণার পাত্রীতে পরিণত হবে। আমি কারো কাঁধের বোঝা হয়ে যাই তা চাই না আমার। আর তোমরা সমাজের ভয়ে আমার বিয়ে দিতে চাচ্ছ, কিন্তু সমাজের মানুষ যখন বলবে আমার চরিত্রে কলঙ্কের ঢাকার জন্য নিজের ফুপাতো ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তখন এমনকি ইসমাম ভাইও এক সময়ে আমাকে দূরে ঠেলে দেবে। সমাজের মানুষকে তোয়াক্কা করা উচিত না। আমিও ইয়াকুবের হাত ধরেই পালিয়ে এসেছিলাম। সমাজ কি বলবে না বলবে তার পরোয়া না করি। আমাদের পরিবার চাই, বিষয়টা তাই গুরুত্বপূর্ণ। এমনকি তোমার চাওয়া এখানে গুরুত্ব বহন করে। তুমি কি চাও ভেবে চিন্তেই সিদ্ধান্ত নাও। ইসমাম আমাকে বোন, আর আমি তাকে ভাইয়ের নজরেই দেখি। এর বেশি কিছুই সম্ভব না। আজরা কিছু বলল না, চলে গেল। সবাই আশা ছেড়ে দিয়েছিল। সন্ধ্যার দিকে আজরার মা ঘুমাচ্ছে, গিয়ে দেখলো এই কয়েকদিনের অসুস্থতায় খুব শুকিয়ে গিয়েছে। আজরার বড্ড মায়া হলো। তার মা ছোটবেলা থেকে তার জন্য অনেক ত্যাগ করেছেন, দিনরাত এক করেছেন এবং তাকে বড় করেছেন। মায়ের আত্মত্যাগ কিভাবে বৃথা যেতে দেয়। আজরা তার মাথায় হাত বুলিয়ে মাকে একবার মৃদু স্বরে ডাকলো। নিশা চোখ খুললেন। আজরাকে দেখে তিনি কেঁদে দিলেন। আজরাকে জড়িয়ে ধরে বললেন, তোর ব্যথা কি কমেছে? না, আমার ব্যথা কমেনি, কারণ তুমি আমার ব্যথা বাড়িয়ে দিচ্ছ। তুমি এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমার কিছু হয়নি, দেখো আমি ঠিক আছি। না, ঠিক নেই। তোর এমন একজন প্রয়োজন যে তোকে ভালোবাসবে, যত্ন করবে। তোমরা তো আছোই, তাই না? আমাদের কথা বলছি না। তুমি কি চাও আমি ইসমাম ভাইকে বিয়ে করি? হ্যাঁ চাই, ও অনেক ভালো ছেলে।
আজরা কিছু বলল না, মায়ের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। সে তার ফুপির বাসায় হাঁটা ধরল। ফোন করে ইসমামকে বাগানে আসতে বলল। ইসমাম বাগানে পুকুর ধারে এসে দাঁড়ালো। আজরা দাঁড়িয়ে আছে। বসন্তকাল হওয়ায় মাথার উপর নীল মণিলতা চকচক করছে। দুই একটা ফুলের পাপড়ি ঝরে পড়ছে আজরার গায়ে। আজরা এখনো ইসমামের দিকে মুখ করে তাকায়নি। আজরা ইসমামকে বলল, আমি জানি আপনি পরিবারের কথায় বিয়েতে সম্মতি দিয়েছেন। ইসমাম হ্যাঁ বা না কিছুই বলল না। একটা পর্যায়ে আজরা ইসমামের দিকে ঘুরল, চোখে মুখে নিদারুণ বিষণ্ণতা। আমার মা অনেক অসুস্থ। একমাত্র আমার একটা বিয়ে দেখার জন্য তিনি আরো অসুস্থ হচ্ছেন। তবে আমি এই বিয়েটা করতে চাই না। তুমি যা চাও তাই হবে। এখানেও শর্ত আছে আমার। আমি চাই আম্মু যতদিন না সুস্থ হয়ে উঠছে আমরা ততদিন বিয়ের নাটক করব। বিয়েটা হবে ঠিকই, আম্মু সুস্থ হয়ে ওঠার পর আমরা একজন আরেকজনকে তালাক দিয়ে দিব। বিষয়টা তেমন জানাজানি হবে না। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকবো। এমনটা কি হতে পারে? আমি সময় মতো সবাইকে বুঝিয়ে বিদেশে চলে যাব। ইসমাম হাসলো, মৃদু হেসে ধীরে বলল, আমি পরিবারের সম্মতিতে বিয়ে করছি, এটা শুধু একটা কারণ। আর হ্যাঁ, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। ঠিক আছে তবে। আজরা তাদের বাসায় ফিরে গেল। পরের দিন সকালবেলা সবাই একত্রিত করা হলো। আজরা মাথা নিচু করে বলল, আমি বিয়েতে রাজি। তোমরা যখন বলবে তখনই বিয়ে করতে রাজি। তোমরা আয়োজন করো। ঘরোয়া বিয়েতে যেমন হয় তেমন লোকজনকে জানানোর দরকার নেই। কথাগুলো বলে আজরা তার রুমে চলে গেল। ইসমাম মাথা নিচু করে বসে রইল। ইয়াকুব ইসমামের কাঁধে চাপড়ে দিল। তনিমাও চোখ টিপে হাসলো। পরের শুক্রবার বিয়ের আয়োজন করা হবে। ইসমামদের বাগানে বিয়ের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় 50 জনের মতো লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজরা বলেছিল ঘরোয়াভাবে যেন বিয়েটা হয়, কিন্তু এতগুলো লোক কোথা থেকে এলো তার মাথায় খেলে না। আজরা সেই কখন থেকে সানার রুমে বধূ রূপে সংসেজে বসে আছে। পরনে তার গাঢ় লাল রঙের শাড়ি, লাল রঙের কাতান শাড়ির উপর সোনালী রঙের কাজ করা, সারা গা ভর্তি স্বর্ণের গয়না। লম্বা চুলগুলোতে একটা গোল খোপা করা হয়েছে, যার মধ্যে লাগানো হয়েছে সাদা রঙের বেলি ফুল। অন্য কোনো সময় হলে বা অন্য কোনো মেয়ের ক্ষেত্রে এটা হলে হয়তো আজ তার ভয় লাগতো, উৎকণ্ঠা কাজ করতো বা আনন্দে আপ্লুত হতো সে। কিন্তু আজরার এমন কিছুই অনুভূত হচ্ছে না, কেননা বিয়েটা তার মর্জি বহির্ভূত। তারা দুজনেই পরিবারের জাতাকলে পিষ্ট, সমাজের জাতাকলে পিষ্ট। অন্যদের বেলায় নতুন পরিবেশ, নতুন মানুষ আর স্বামীরূপে মানুষটা অচেনা অজানা হয়। তবে আজরার এই বাড়ির মানুষ আর স্বামীরূপে মানুষটার সবটাই চেনা জানা। ইসমামকে আজরার হঠাৎ করেই মহামানব মনে হতে শুরু করলো। যেই ব্যক্তি পরিবারের জন্য এত বড় ত্যাগ দিতে পারে সে নিশ্চয়ই ভালো মানুষ হবে। একটা মানুষের জীবনে তার বিয়ের দিন সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়। মানুষের জীবনে নানা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তার মধ্যে বিয়ে একটি। সবার মনেই এই দিন নিয়ে সাজানো গোছানো একটা স্বপ্ন থাকে। নিজের জীবন সঙ্গীকে নিয়ে নানা ধরনের কল্পনা জল্পনা থাকে। আজরারও ছিল। সে তার অতি সত্বর বিয়ে নিয়ে নানান পরিকল্পনা করেছিল। শেষমেশ অতি সত্বর বিয়েটা হলো কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মাধ্যমে। যেই বিয়েতে নেই কোনো আনন্দ, নেই কোনো বিশ্বস্ততার সম্পর্ক, আর না আছে কোনো স্বপ্ন বাস্তবায়নের সুযোগ। এই বিয়ের কোনো ভিত্তি নেই, দাসের ঘরের মতো ক্ষণস্থায়ী। হয়তো সমাজ নামক একটা বাতাসের ঝাপটায় তা কিছুদিন পরেই ভেঙে যাবে। আজরার তাতে কোনো দুঃখ নেই। ইসমামের জীবনটা নষ্ট করছে নিজের কিঞ্চিত স্বার্থের জন্য। আজরা অত্যন্ত দুঃখিত এটা ভাবতেই। সে ভাবল সে দূরে চলে যাবে, অনেক দূরে, যেন এখানকার পবনও তাকে ছুতে না পারে। আজরার হঠাৎ করে একটা কথা মনে হলো। আচ্ছা, ইসমাম ভাই তো একটা মেয়েকে পছন্দ করতো, যতটুকু ধারণা পেয়েছি সেটা প্রিয়া আপু না অন্য কেউ। তাহলে তার কি হলো? সে অনায়াসে কিভাবে বিয়ের জন্য সম্মতি দিল? আজরা কি তবে সমাজের আর 8-10টা মেয়ের মতো ঘর ভাঙা মেয়ে, কারো গল্পের খলনায়িকা?
তার হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো। আজকাল শরীরের উপর বেশি চাপ প্রয়োগ করলে এমনটা হয়। আজরার কথাটা ভেবে বুকে কেমন যেন ব্যথা অনুভব করলো। না, কোনোদিনও ইসমামের সাথে স্বাভাবিকভাবে সংসার করা সম্ভব না, কারণ তার মনে অন্য কেউ হয়তো। আজরাও তাকে ইয়াকুবের মতোই ভাইয়ের চোখে দেখে। ইসমাম তার বাবার জন্য রাজি হয়েছে শুধু। আজরা সহ সবাই জানে ইসমাম সালমান সাহেবের এক কথায় দিনকে দিন আর রাতকে রাত মেনে নেয়। আপাতত বিয়েটা করবে, তারপর ভেঙে দিয়ে নিজের প্রেমিকার সাথে চলে যাবে। আজরা পড়ে থাকবে একা, সব সময়ের মতো একা। আজরার মন চাইছে একটু কাঁদতে, কিন্তু না, কান্না আসছে না। কান্নাগুলো শুকিয়ে বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়েছে, মেঘের কোলে সমাহিত হয়েছে, রাতের আকাশে তারা হয়ে গিয়েছে আজরার বড় বড় কান্নার ফোঁটাগুলো। ইরা আজরাকে ডাক দিলেন। আজরা আসবো? আরে ফুপি, আবার জিজ্ঞেস করার প্রয়োজন হয়? 2টা বেজে গিয়েছে, কাজী সাহেব বিয়ে পড়াবেন, চল আমার সাথে। আজরাকে নিয়ে যাওয়া হলো বাগানে। সেখানে বর কনের জন্য আলাদা স্টেজ করা হয়েছে, পাশাপাশি চেয়ার, তার উপর অনেকগুলো কৃত্রিম ফুলের সজ্জা। আজরা ইসমামকে একবার মাথা উঁচিয়ে দেখলো। তার পরনে ধূসর রঙের পাঞ্জাবি, ধূসর রঙের পাঞ্জাবির উপর কালো স্টোনের কাজ করা, চুলগুলোকে পরিপাটি করে রাখা। তাকে দেখতে রাজকুমারের মতো লাগছে। চোখে চশমা না থাকার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আজরা এক নজর দেখলো, আবার চোখ নামিয়ে নিল। বেশ সুদর্শন পুরুষ। হয়তো আজকে যদি বিয়েটা স্বাভাবিক কোনো ঘটনার মধ্য দিয়ে হতো, তাহলে আজরা এরূপ ইসমামকে দেখে মুগ্ধ হতো, কিন্তু আজরা কেন যেন মুগ্ধ হতে পারল না। তনিমা তাকে ধরে ধরে নিয়ে ইসমামের পাশে বসালো। ইসমামকে দেখে অত্যন্ত স্বাভাবিক মনে হলো, কোনো চাপ নেই, উষ্টাদর জুড়ে তৃপ্তিময় মৃদু হাসি। বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। প্রায় 10 মিনিটের মতো হয়ে গিয়েছে, আজরা কবুল বলছে না। ইসমাম তার দিকে তাকিয়ে আছে, অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। আজরা দু চোখ বেয়ে অশ্রুর ঢল নামলো। কাজল কালো চোখে যেন ঘন বর্ষা তার সর্বস্ব উজাড় করলো। আজরা টলমল চোখে নিশা বেগমের দিকে তাকালো। তিনি আজরাকে জড়িয়ে ধরলেন, কানে কানে বললেন কবুল বলতে। মায়ের কথায় সে সাহস ফিরে পেল, তারপর কবুল বলল। ইসমামকে কবুল বলতে বলা হলো। ইয়াকুব তার কাঁধে হাত রেখে তাকে অভয় দিল। সে সাধারণভাবে 3 বার কবুল বলে ফেলল। দুজনে আবদ্ধ হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে। ইসমাম আর আজরা পরপর কাগজে সাইন করলো। আশেপাশের সবাই দোয়া পড়লো। কিঞ্চিত লোক কানাঘুষা করছে। কিছু লোকজন তাকে বিশ্বাস করে, আবার কিছু লোকজন বদনাম করে। অনেকে বলল তার আর ইসমামের মধ্যে আগে থেকেই প্রেম ছিল, তাই এত ঘটা করে বিয়ে। আবার অনেকে বলল যা হয়েছে ভালো হয়েছে, মেয়েটার এখন সুখ হবে। সবাই কথা বলছে। আজরা শুধু সামনে থাকা টেবিলের দিকে একভাবে তাকিয়ে আছে। ইসমাম যে তার পাশে বসা তার কোনো ধ্যান নেই। ইসমাম বলল, আজরুস, আজরুস, হ্যাঁ হ্যাঁ, জি বলুন। তোমার ক্ষুধা পাইনি? শুনলাম তুমি নাকি সকালেও কিছু খাওনি। ক্ষুধা পেয়েছে তাই না? আপনি কি করে বুঝলেন? এটা বুঝতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় বলে মনে হয় না। তনিমা ভাবি, একটু এদিকে আসবেন? আপনি কি আজরার জন্য 1 প্লেট খাবার আনতে পারবেন? ও তো সকাল থেকে কিছু খায়নি। আপনিও তো খাননি, আপনারও তো খাওয়া উচিত। দুপুরের খাবারটা তো সবারই খাওয়া উচিত। ভাবি, আপনি এক কাজ করুন, আমাদের দুজনের জন্য একই থালায় খাবার নিয়ে আসার ব্যবস্থা করুন প্লিজ। দুজনের জন্য একটা থালায় খাবার আনা হলো। আজরা খাবারে হাত দিতে চাইলে ইসমাম বলল, তোমার হাতে অনেকগুলো ভারী চুরি পড়া, তুমি ঠিক মতো খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। এটা কি বলছেন? এতগুলো লোকের সামনে খোলা ময়দানে আপনি আমাকে খাইয়ে দেবেন? এটা দৃষ্টিকটু। তুমি আমার স্ত্রী, তোমাকে খাইয়ে দেওয়া কোনো দৃষ্টিকটুর বিষয় হতে পারে না। আর সবার ধ্যান আমাদের দিকে না, দেখো। তুমি আমার স্ত্রী কথাটাতে যেন কেমন একটা অধিকার বোধ ছিল, একটা ভালো লাগা ছিল। না চাইতেও আজরাকে কেমন একটা কাবু করে নিল কথাটা। কি মিষ্টি ইসমামের আচরণ, সবসময় কি এমন থাকা যায় না? বদ রাগী লোকটা হঠাৎ করে এমন মিষ্টি ছানার পায়েস কিভাবে
হয়ে গেল? ইসমাম পরম যত্নে আজরাকে খাইয়ে দিল, নিজেও খেলো। ক্যামেরাম্যান সম্ভবত এরকম দৃশ্যের ছবি ক্লিক করলো। ক্যামেরাম্যান আর কেউ ছিল না, নাবিল ছিল। সে মনে মনে বেশ খুশি। সন্ধ্যাবেলা সবাই ইসমামদের বসার ঘরে বসে আছে। ইসমাম ইয়াকুবের সাথে এটা ওটা নিয়ে কথা বলছে। আজরা সানার সাথে বসে আছে, তার পরনে এখনো বিয়ের শাড়ি। হঠাৎ করে ত্বকে চুলকানি বোধ হলো। আসলে চুলকানি শাড়ির জন্য না, আজকাল বেশি মানুষের সামনে বসলে আজরার এমন সমস্যা হচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা তার। এগুলোর কথা বাবা মাকে বললে তারা চিন্তা করবে, তাই বলেনি। ইসমাম সেদিকে লক্ষ্য করলো কিন্তু কিছু বলল না। তাহমিদ জামান উঠে দাঁড়ালেন, সালমান সাহেবও উঠে দাঁড়ালেন। তারপর সালমান সাহেবের হাত দুটো একত্রে করে বললেন, ভাইজান, আজকে থেকে আমার মেয়েটাকে দেখে রাখবেন।